দিল্লিতে শেখ হাসিনার দেয়া বক্তব্যের সমর্থন নেই ভারতের, বেসরকারি উদ্যোগে সরকারের ভূমিকা নেই, ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল। প্রায় 18 ঘণ্টা ধরে ইতালিতে আটকে আছে বিমান বাংলাদেশের একটি ফ্লাইট, যান্ত্রিক ত্রুটির কারণে ভোগান্তিতে 256 যাত্রী। এবং জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ, বার্থ ট্যুরিজম বন্ধই লক্ষ্য, আইনি লড়াইয়ের শঙ্কা। স্বাগত প্রবাসী সংবাদের সঙ্গে আছি আমি মেহেরুন্নেসা মেঘলা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দিল্লিতে প্রেস কনফারেন্সে শেখ হাসিনার দেয়া বক্তব্যে সমর্থন নেই ভারতের। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে একথা জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি আরও বলেন, 5 অগস্টের ওই সংবাদ সম্মেলনটি বেসরকারি সংস্থার উদ্যোগে, যেখানে সরকারের কোনো ভূমিকা ছিল না। Questions first. No role to play in what 5 আগস্টের আগে ওই সংবাদ সম্মেলন বা ভার্চুয়ালি অনুষ্ঠানটি একটি বেসরকারি মাধ্যম বা সংস্থার উদ্যোগ। বাংলাদেশের বর্তমান সরকারের বিষয়ে ওই অনুষ্ঠানে যেসব বক্তব্য দেয়া হয়েছে সেগুলোর সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা বা সমর্থন নেই। The duly constituted government of বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ইতালির ফিউমিচিনো বিমানবন্দরে প্রায় 17 ঘণ্টা ধরে আটকে আছে। জ্বালানি নিতে ইতালিতে অবতরণের পর বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফ্লাইটটি কানাডার টরন্টো থেকে ঢাকায় যাচ্ছিল। বিমানটিতে 256 জন যাত্রী ছিল বলে জানা গেছে। BG306 ফ্লাইটটি স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল 5টার দিকে টরন্টো থেকে ছেড়ে আসার পর বাংলাদেশ সময় সকাল 7:20 দিকে জ্বালানি নিতে ইতালিতে অবতরণ করে। এরপর উড়োজাহাজটিতে যান্ত্রিক সমস্যা দেখা দেয়, যা মেরামত করতে সময় লাগবে বলে জানানো হয়। যাত্রীদের বিমান বাংলাদেশের পরবর্তী ফ্লাইটে দেশে আনা হবে বলে জানা গেছে। আপাতত তাদের হোটেলে স্থানান্তর করা হয়েছে। যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে আবারও কঠোর অবস্থানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার বার্থ ট্যুরিজম বন্ধ সহ নাগরিকত্বের সুযোগ সীমিত করতে 2টি নির্বাহী আদেশে সই করেছেন তিনি। তবে ধারণা করা হচ্ছে সুপ্রিম কোর্টের আগের রায়ের পর ট্রাম্পের নতুন এই উদ্যোগও আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। যুক্তরাষ্ট্রের মাটিতে জন্ম নিলেই নাগরিকত্ব। 1.5 শতাব্দীরও বেশি সময় ধরে চলে আসা এই নীতিতেই এবার ফের লাগাম টানতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে বার্থ ট্যুরিজম ঠেকানোর যুক্তিতে নতুন করে 2টি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এতে বিশেষ কিছু ক্ষেত্রে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার পাশাপাশি সন্তানকে মার্কিন নাগরিকত্ব পাইয়ে দিতে যুক্তরাষ্ট্রে এসে সন্তান জন্ম দেওয়ার প্রবণতা ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাম্প প্রশাসনের দাবি, নাগরিকত্ব পাওয়ার সুযোগকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের সন্তান জন্ম দেওয়ার অপব্যবহার বন্ধ করতেই এ উদ্যোগ। তবে 1868 সালের 14তম সংশোধনী অনুযায়ী যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে জন্ম নেওয়া প্রায় সব শিশুই নাগরিকত্বের অধিকারী। এর আগেও অবৈধ বা সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে থাকা অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার ট্রাম্পের উদ্যোগ আটকে দিয়েছিল আদালত। ফলে নতুন আদেশও আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। অভিবাসন অধিকার কর্মীদের অভিযোগ, আদালতের সিদ্ধান্ত এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন ট্রাম্প। আইন বিশেষজ্ঞদের মতে নির্বাহী আদেশ কতটা কার্যকর হবে শেষ পর্যন্ত তার সিদ্ধান্ত আদালতের হাতেই। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিদেশ ফেরত মেধাবীদের দেশ গঠনের কাজে লাগাতে চায় সরকার, জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। বলেন, এজন্য বাংলাদেশে নিরাপদ, বিনিয়োগ বান্ধব ও কর্মসংস্থানমুখী পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার রাজধানীতে 14তম আন্তর্জাতিক শিক্ষা এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দালাল চক্র থাকে যারা আমাদের ছেলে মেয়েদের অ্যাডভান্টেজ নেয় এবং অত্যন্ত চড়া মূল্য দিয়ে তাদেরকে বিদেশে যেতে হয়। তো সেই জায়গাটায় অবশ্যই সরকার সচেতন আছে। পররাষ্ট্র মন্ত্রণালয় একটা মাইগ্রেশন উইং খোলা হয়েছে। আগামী 1-1.5 বছরের মধ্যে যথেষ্ট পরিমাণে কর্মসংস্থান ব্যবস্থা করতে, এবং সেই কর্মসংস্থান দেশে এবং বিদেশে দুই জায়গাতেই।
পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই গণ অভ্যুত্থান দিবস। এই উপলক্ষে রাজধানী লিসবনে বাংলাদেশ দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত এবং জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পর্যায়ক্রমে পাঠ করা হয়। এ সময় বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা, দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী এবং প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। বক্তারা জুলাই গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে গণতান্ত্রিক, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। জর্ডানে বাংলাদেশ দূতাবাসে পালিত হয়েছে জুলাই গণ অভ্যুত্থান দিবস। দিবসটি উপলক্ষে দূতাবাসে আলোচনা সভা এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরুর পর পবিত্র কোরআন তেলাওয়াত হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। সভায় জর্ডান সহ বাংলাদেশ কমিউনিটির বিশিষ্টজনরা বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত নূরে হেলাল সাইফুর রহমান জুলাই গণ অভ্যুত্থানের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তাদের আত্মত্যাগ গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। দীর্ঘ অপেক্ষার পর বাংলাদেশ থেকে আবারও কৃষি শ্রমিক নিতে ভিসা আবেদন জমা নেওয়া শুরু করেছে ওমান। দেশটির কৃষি সংস্থা ওমান এগ্রিকালচারাল অ্যাসোসিয়েশনের আল দাহিরা শাখা অনুমোদিত শ্রমিক নিয়োগ কর্মসূচির অধীনে আনুষ্ঠানিকভাবে এই আবেদন গ্রহণের ঘোষণা দিয়েছে। ওমান ডেইলি অবজারভারের প্রতিবেদনে জানানো হয়, ওমানের স্থানীয় কৃষকদের জন্য বাংলাদেশি কৃষি শ্রমিক নিয়োগের বিশেষ অনুমতি দেওয়া হয়েছে। এর ফলে নিবন্ধিত খামার মালিকরা এখন থেকে বাংলাদেশি শ্রমিকদের জন্য ভিসার আবেদন করতে পারবেন। খামারে বাংলাদেশি শ্রমিক নিয়োগে আগ্রহীরা আগামী 9 থেকে 20 অগস্টের মধ্যে অ্যাসোসিয়েশনের আল মুর্তাফা কার্যালয়ে গিয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন। মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করল সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। শুক্রবার জেদ্দায় ত্রিপক্ষীয় বৈঠক শেষে চুক্তিতে সই করেন 3 দেশের সরকার প্রধান, যার নাম দেওয়া হয়েছে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। এর আওতায় এক দেশের ওপর হামলা হলে সবার ওপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে। বিশ্লেষকদের মতে নতুন এই জোট মধ্যপ্রাচ্যের কৌশলগত ও ক্ষমতার ভারসাম্যে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে। নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে এবার এক ছাতার নিচে আসছে মুসলিম বিশ্বের 3 প্রভাবশালী দেশ সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের মধ্যে ন্যাটোর আদলে প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করল 3 দেশ। শুক্রবার চুক্তি সইয়ের পাশাপাশি জেদ্দায় ত্রিপক্ষীয় বৈঠকও সারেন সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বৈঠকে আলোচনা হয় আঞ্চলিক নিরাপত্তা, প্রতিরক্ষা সহযোগিতা এবং মধ্যপ্রাচ্যের সবশেষ পরিস্থিতি নিয়ে। এর মধ্য দিয়ে এক সুতোয় গাঁথা হলো সৌদির অর্থনীতি, তুরস্কের উন্নত সামরিক প্রযুক্তি ও ড্রোন এবং পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা ও বিশাল সুপ্রশিক্ষিত সেনাবাহিনী। এ তথ্য নিশ্চিত করেছে মিডল ইস্ট আই সহ একাধিক গণমাধ্যম। চুক্তিটিকে বলা হচ্ছে ইসলামিক ন্যাটো, যেখানে পশ্চিমাদের আর্টিকেল 5 এর মতো এক দেশের ওপর হামলার জবাব সম্মিলিতভাবে দেবে 3 দেশ। এছাড়া হরমুজ সহ গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও জ্বালানি পরিবহন রুটের নিরাপত্তায় যৌথভাবে কাজ করবে 3 দেশের নৌবাহিনী। এর আগে 2025 সালে একটি যৌথ প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করে রিয়াদ ও ইসলামাবাদ। এবার এই উদ্যোগে ইস্তাম্বুলের যোগদান মধ্যপ্রাচ্যের শক্তির সমীকরণ বদলে দেবে বলে মত অনেকের। আফরিন মৌ, নিউজ 24। থাইল্যান্ডের ব্যাংককের একটি স্কুলে বন্দুক হামলায় শিক্ষক সহ প্রাণ গেছে অন্তত 8 জনের, আহত হয়েছেন আরও 22 জন। 14 বছর বয়সী হামলাকারী নিজের দাদা দাদিকেও হত্যা করেছে বলে দাবি পুলিশের। এই ঘটনায় থাই প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। গুলির শব্দে মুহূর্তেই থমকে যায় সবকিছু। আতঙ্কে বেঞ্চের নিচে ঠাঁই নেয় শিক্ষার্থীরা। এমন পরিস্থিতি থাইল্যান্ডের ব্যাংককের পাশের নন্থাবুরি প্রদেশের ডেপসিরির নন্থাবুরি স্কুলের।
স্থানীয় সময় শুক্রবার স্কুলটিতে ঢুকে পড়ে এক বন্দুকধারী। ক্লাসরুমে ঢুকেই ছুড়ে অন্তত ২৬ রাউন্ড গুলি। এতে মাটিতে লুটিয়ে পড়ে পরপর ৬টি তাজা প্রাণ, যাদের ৩ জন শিক্ষক ও ৩ জন শিক্ষার্থী। আমরা ৫ নম্বর বিল্ডিং এ শব্দ শুনতে পাই। প্রথমে আমি ভেবেছিলাম ওগুলো বাজি ফোটানোর শব্দ অথবা কেউ জোরে কিছুতে আঘাত করছে, কিন্তু এটা মর্মান্তিক ঘটনা। হামলার খবরে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলে ঘটনাস্থল। চলে সাঁড়াশি অভিযান। এই সময় একটি ক্লাসরুম থেকে বন্দুকধারীর মরদেহ সহ ৩৪ রাউন্ড গুলি উদ্ধার করে তারা। নন্থাবুরি প্রাদেশিক পুলিশের প্রধান দেশরাপি কংদি জানান, হামলাকারী নবম শ্রেণীর এক শিক্ষার্থী, যার বয়স মাত্র ১৪ বছর। শুধু তাই নয়, হামলাকারী নিজের দাদা দাদিকে হত্যা করে বাড়ি ছাড়েন বলেও ধারণা তাদের। এ ঘটনায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চান্ডভিরাকুল নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। থাইল্যান্ডে এবছর দ্বিতীয়বারের মতো স্কুলে বন্দুক সহিংসতা ঘটেছে। নীরব দাস, নিউজ 24। মালদ্বীপে মাত্র এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন কারণে প্রাণ হারিয়েছেন ৮ জন বাংলাদেশি। কর্মস্থলে দুর্ঘটনা, স্ট্রোক, আত্মহত্যা, হৃদরোগ ও স্বাস্থ্যগত জটিলতার জন্য হওয়া এসব মৃত্যুর ঘটনায় প্রবাসীদের নিরাপত্তা ও স্বাস্থ্য ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ছে। ইমরান হাসান তালুকদারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জীবিকার তাগিদে প্রতি বছর হাজারো বাংলাদেশি পাড়ি জমান মালদ্বীপে, কিন্তু স্বপ্নের এই প্রবাস জীবন অনেকের জন্য পরিণত হচ্ছে শোকের অধ্যায়ে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন কারণে ৮ জন বাংলাদেশি প্রবাসীর মৃত্যু দেশটিতে বসবাসরত প্রবাসীদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করছে। আত্মহত্যা, কর্মস্থলের দুর্ঘটনা, স্ট্রোক ও হৃদরোগে আক্রান্ত হয়ে এসব মৃত্যু হয়। পর্যটন নির্ভর মালদ্বীপে লাখেরও বেশি বাংলাদেশি প্রবাসীর বসবাস। তবে কর্মচাপ, মানসিক চাপ ও স্বাস্থ্যগত জটিলতার কারণে প্রবাসীদের মৃত্যুর ঘটনায় দুশ্চিন্তা বাড়াচ্ছে। কাজ না পাওয়া এবং টাকা ইনকাম করতে না পারা, সেই মানসিক চাপ তাদেরকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে। বেশ কয়েকজন প্রবাসী ভাইদেরকে হারিয়েছি, এটা খুবই দুঃখের বিষয়। এদিকে ৫ জনের মরদেহ ইতিমধ্যে দেশে পাঠানো হয়েছে এবং বাকিদের মরদেহ পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি বাংলাদেশ হাই কমিশন প্রবাসীদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার আহ্বান জানিয়েছেন। তারা তাদের কাজের পাশাপাশি যেমন যে তাদের স্বাস্থ্যগত যে বিষয়গুলো, এগুলো যাতে খেয়াল রাখেন, নিয়মিত খাওয়া দাওয়া সহ। যদি কোনো চিকিৎসা বা এই ধরনের কোনো বিষয় ওনারা বা ফিল করেন যে তারা অসুস্থ বোধ করছেন, তাহলে যেন কোম্পানির মাধ্যমে বা নিজস্ব উদ্যোগে যারা তারা তাদের স্বাস্থ্যের প্রতি যারা তারা খেয়াল রাখেন। এক সপ্তাহে ৮ প্রবাসীর মৃত্যু মালদ্বীপে প্রবাসী সমাজে উদ্বেগ সৃষ্টি করেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ১৯৭১ সালের যুদ্ধ ছিল জনতার, কোনো রাজনৈতিক দলের নয়, মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। শুক্রবার রাতে বাংলাদেশ লিবারেশন ওয়ার কোর্স অ্যান্ড লিবারেশন ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। আরও অনুরোধ করেন, সরকার ভুল করলে তা সংশোধন করে দিতে হবে, তবে কেউ যেন গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস না করে। মুক্তিযুদ্ধ ছিল জনতার যুদ্ধ, এটি কোনো রাজনৈতিক দলের যুদ্ধ নয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের কাহিনী, প্রকৃত কাহিনী অনেকটাই অচেনা, অনেকটাই অজানা রয়ে গিয়েছে। কারণ স্বাধীনতার অব্যবহিত পরে যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছে, তারা চাননি যে বাংলাদেশের প্রকৃত চিত্র, স্বাধীনতা যুদ্ধের প্রকৃত চিত্র সাধারণ মানুষ জেনে ফেলুক, এটা তারা অনেকেই চাননি। রাজধানীর গুলশানে গোপন বৈঠকের সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ৯:৩০টার দিকে পুলিশ প্লাজার ৫ম তলার একটি রেস্টুরেন্ট থেকে তাদের গ্রেফতার করে গুলশান থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাউদ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। বৈঠক শেষে তাদের রাজধানীতে মিছিলের পরিকল্পনা ছিল বলেও জানান গুলশান থানার ওসি। সিলেট ও বগুড়ায় সড়কে ১৬ জনের প্রাণ কেড়ে নিল বাসের বেপরোয়া গতি। আহত আরও ৩২ জন। শুক্রবার ভোরে সিলেটের ওসমানী নগরে ২ বাসের সংঘর্ষে ৯ জন নিহত হন, আহত আরও ১৪ জন। এদিকে বগুড়ায় অপেক্ষারত দিনমজুরদের চাপা দেয় একটি বাস, প্রাণহানি অন্তত ৭ জনের। এই ঘটনায় আরও ১৮ জন আহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
সিলেট থেকে ঢাকার পথে রওনা হয় ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস। পথে কাশীপাপন এলাকায় বিপরীতমুখী বেঙ্গল পরিবহন বাসের সঙ্গে সংঘর্ষ হয়। ইউনিক পরিবহনের বাসটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান 7 জন। হাসপাতালেও ঘটে প্রাণহানি। হঠাৎ করে দেখি যে বেঙ্গল এই সামনে দেখি সংগ্রহ, তারপর এই দিকে চাইলাম, তখন দেখি ইউনিকের অবস্থা খুবই জটিল। রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে, এই শেষ। সংঘর্ষে আহত 14 জনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। 14 জনের চিকিৎসা চলতেছে, এর ভিতরে একজনকে আমরা আইসিইউতে শিফট করতেছি, আর একজনের হাইয়ার ইমার্জেন্সি অপারেশন চলতেছে। পুলিশ বলছে দুটি বাসের গতি ছিল বেপরোয়া। এখানে মুখোমুখি সংঘর্ষ হয়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস, ওসমানীনগর থানা এবং হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। এদিকে ভোরে বগুড়ায় সড়কের পাশে কাজের জন্য অপেক্ষায় থাকা শ্রমিকদের চাপা দেয় শাহ ফতে আলী পরিবহনের একটি বাস। ঘটনাস্থলেই নিহত হন 2 জন। হাসপাতালে নেয়ার পথে প্রাণ হারান আরো 3 জন। প্রাণহানি ঘটে হাসপাতালেও। সেই গাড়ি ঘুরে আমার মানে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে হয়ে ওখানে লোকের ভিড়ের মধ্যে গাড়িটা ঢুকে পড়ে। বাবা উঠে যায় মসজিদে নামাজ পড়ছে, নামাজ পড়ে বাবা ওই মানুষের মধ্যে গেছে, যারা বাবা আমারও তো চিটিং হয়ে গেছে বাবা। ঘটনার পর স্পিড ব্রেকারের দাবিতে সড়ক অবরোধ করেন স্থানীয়রা। সড়ক ও জনপথ বিভাগ নির্মাণ শুরু করলে 4.5 ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। কোনো রোগী এখানে চিকিৎসার ব্যাপারে কোনো ধরনের অবহেলা হবে না। যার যেটা প্রাথমিক চিকিৎসা দিয়ে যারা যাওয়ার মধ্যে তারা যাবে, আর যাদের অপারেশন লাগবে পরবর্তীতে তাদের অপারেশন হবে। এই ঘটনায় আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। তারা সবাই দিনমজুর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাইরে থেকে আওয়াজ দিয়ে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হচ্ছে। চলছে ক্ষমতা দখলের পায়তারা, এমন সতর্ক বার্তা সরকারের মন্ত্রীদের। শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে আইনের পথে হাঁটবেন এমন প্রত্যাশার কথাও জানিয়েছেন তারা। ছুটির দিনে ঢাকা ও ঢাকার বাইরে আলাদা আয়োজনে এসব কথা বলেন সরকারের 3 মন্ত্রী ও প্রতিমন্ত্রী। বিস্তারিত ডেস্ক রিপোর্ট। কক্সবাজারে 500 শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার বক্তব্যে উঠে আসে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট। বলেন, জনগণ আওয়ামী লীগের রাজনীতি প্রত্যাখ্যান করেছে, এখন চলছে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা। ওই সময় মাঝে মধ্যে আওয়াজ দিয়ে থাকে, এগুলা তারা চেষ্টা করছে বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টি করা যায় কিনা। এগুলো বাংলাদেশের মানুষ কখনো গ্রহণ করবে না। এদিকে ঝিনাইদহের শৈলকুপায় এক আয়োজনে অংশ নেন আইনমন্ত্রী। কথা বলেন শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ নিয়ে। উনি ডিসেম্বরে আসবেন, আমিও বিশ্বাস করতে চাই উনি ডিসেম্বরে এসে কারাগারে যান, আইনি পথ ধরে হাঁটুক। পতিত সরকারের নানান ষড়যন্ত্র নিয়ে প্রসঙ্গ উঠে আসে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর বক্তব্যেও। তিনি যোগ দেন রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায়। দুষ্ট প্রতিবেশী রাষ্ট্র বিদেশি অপশক্তির ইন্ধনে সহায়তায় চেষ্টা করবে সিভিল কু, মিলিটারি কু করার জন্য, সেই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। মন্ত্রী প্রতিমন্ত্রীরা বলেন, আওয়ামী লীগ জনগণকে ভুল পথে নিয়ে যেতে পারে, তাই ঐক্যবদ্ধ থাকতে হবে সবাইকে। এই আওয়ামী মাফিয়া গোষ্ঠীর প্রশ্নে আমাদেরকে এক এবং অভিন্ন থাকতে হবে। আমাদেরকে আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। 5 মাসে সরকারকে ব্যর্থ বলার সুযোগ নেই বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে টেলিভিশন এডিটর্স কাউন্সিলের আলোচনা সভায় এই কথা বলেন তিনি। জানান, বরাবরের মতো ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর দায়িত্ব কাঁধে নিয়েছে বিএনপি। আর স্বাধীন ও অবাধ গণমাধ্যম বান্ধব ইকোসিস্টেম তৈরিতে সরকার বদ্ধপরিকর বলে জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। মহেশখালীর ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটি মেরামতের পর জাতীয় গ্রিডে আবারও শুরু হয়েছে সরবরাহ। এর মাঝে শুক্রবার সকালে টেলিভিশন এডিটর্স কাউন্সিলের আলোচনা সভায় দ্রুত চলমান গ্যাস সংকট কাটিয়ে ওঠার সুখবর দিলেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি অভিযোগ করেন, আগের সরকারগুলো উন্নয়নের নামে ধ্বংস করেছে। গ্যাসের সংকট হচ্ছে, গ্যাসের সংকট কি বিএনপি তৈরি করেছে? লাস্ট গভর্নমেন্ট একটা এক্সপ্লোরেশন করে নাই, একটা আপনার এক্সপ্লোরেশন দিকে যায় নাই। গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় সব পক্ষকে সহনশীল হওয়ার আহ্বানও জানান মন্ত্রী। সরকার ভুল করছে সেটা তুলে ধরবেন, কিন্তু তাকে সময়ও দিতে হবে। তো আপনারা অস্থির হবেন না, আপনারা
ধৈর্যটাকে রাখতে হবে, সহনশীলতা রাখতে হবে, নাহলে গণতন্ত্রকে কখনোই এগিয়ে নেওয়া যাবে না। একই অনুষ্ঠানে যোগ দিয়ে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং সার্বিক উন্নয়ন নিয়ে সরকারের ভাবনার কথা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। বলেন, একটি সুস্থ ও মুক্ত গণমাধ্যম ব্যবস্থা গঠনে কাজ করছে সরকার। আমরা খুব দ্রুত এরকম একটি টেকসই এবং গতিশীল, দায়িত্বশীল, সর্বোচ্চ স্বাধীনতা ভোগকারী গণমাধ্যম প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে গণমাধ্যম এবং সরকারের গঠনমূলক অংশীদারিত্ব জরুরি বলেন বাংলা ভিশনের হেড অব নিউজ ডক্টর আব্দুল হাই সিদ্দিক। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা। এবারে খেলার সংবাদ। আর এই ছিল প্রবাসী সংবাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।